ডিজি ইজি লার্নিং চ্যানেলে তোমাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি প্রাথমিক থেকে মাধ্যমিক বাংলার মাধ্যমে শিক্ষা চর্চার নির্ভরযোগ্য ক্ষেত্র। ধন্যবাদ। এখন মূল বিষয়ে যাওয়া যাক। আজকে আমরা শুরু করছি লেসন 4 দ্য হিরো। আগের ক্লাসে আমাদের লেসন 4 দ্য হিরো আগের ক্লাসের আমাদের এই অংশটা হয়ে গেছে। তারপরে আমরা রিডিং পোর্শনটা ভালো করে পড়ে নিয়েছি। লেটস রিড এই অংশটাও পড়া হয়ে গেছে। লেটস কন্টিনিউ এটাও পড়া হয়ে গেছে। রিডিং অংশগুলো মানে স্টোরি রিডিং যে অংশগুলো আমাদের, তারপর লেটস কন্টিনিউ 49 পেজ এটাও আমরা কমপ্লিট করে নিয়েছি এবং 50 পেজের এই শেষ পর্যন্ত আমরা আগের ক্লাসগুলোতে ভালো করে রিডিং পড়া রপ্ত করে নিয়েছি। এখন আমরা আসছি অ্যাক্টিভিটিগুলো। লেসন 4 এর আমাদের শুধু অ্যাক্টিভিটিগুলো বাকি আছে, আমরা অ্যাক্টিভিটিগুলো করব। অ্যাক্টিভিটি 1, এখানে এই যে রেড লাইনে যেটা লেখা আছে সেটা আগে পড়তে শিখতে হবে। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং the most appropriate alternatives। তাহলে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স মানে এই যে সেন্টেন্স গুলো আছে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, এই সেন্টেন্স গুলোকে এগুলো অসম্পূর্ণ আছে, মানে প্রত্যেকটা সেন্টেন্সে কিছুটা ফাঁক আছে যেটাকে আমরা ড্যাশ বলবো। এই ফাঁকগুলোকে আমরা ড্যাশ বলছি। তাহলে এই পুরো সেন্টেন্সটা কমপ্লিট না, এখানে ফুল স্টপ আছে কিন্তু আরো এক বা একাধিক ওয়ার্ড আমাকে এখানে বসাতে হবে। একটা বা একের বেশি, দুটো, তিনটে এরকম আমাকে ওয়ার্ড এখানে বসাতে হবে। বসালে আমাদের এই সেন্টেন্স গুলো কমপ্লিট হবে। তাহলে আমাদেরকে বলছে এটাকে কমপ্লিট করার জন্য নিচের সেন্টেন্স গুলোকে কমপ্লিট করবো। দ্য ফলোইং সেন্টেন্সেস মানে নিচের সেন্টেন্স গুলোকে কমপ্লিট করো, সম্পূর্ণ করো বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। মানে এই যে এখানে অল্টারনেটিভ গুলো দেওয়া আছে, 3টে করে অল্টারনেটিভ আছে না, এই ব্র্যাকেটের মধ্যে অল্টারনেটিভ আছে। এই অল্টারনেটিভ গুলোর মধ্যে আমাদেরকে চুজ করে নিতে হবে, মানে বেছে নিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক অল্টারনেটিভস, সঠিক অপশন, সঠিক উত্তরটি আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমরা শুরু করছি। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ, লেখক, লেখক ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গেছিলেন, এটা পাস্ট টেন্স, গো থেকে ওয়েন্ট। লেখক গেছিলেন টু হিজ, তার কোথায় গেছিলেন? তার আঙ্কেলস হাউস, ফাদার্স হাউস, ফ্রেন্ডস হাউস। কাকার বাড়ি, বাবার বাড়িতে নাকি বন্ধুর বাড়িতে? আমরা জানি, আমরা আগের ভিডিওতে ভালো করে আমরা রিডিং গুলো পড়েছি, গল্পটা পড়েছি, অতএব আমরা সেখান থেকে সেই গল্প থেকে পেয়েছি দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস। 2-এর দাগে ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ, দুপুরবেলার সময়, দুপুরবেলা, দুপুর, আফটারনুনস মানে দুপুরবেলা, দুপুরবেলার সময় দ্য রাইটার ওয়াজ ড্যাশ। তাহলে দুপুরবেলার সময় রাইটার লেখক ওয়াজ ছিলেন হ্যাপি, এংরি, বোর্ড। হ্যাপি মানে খুশি, এংরি মানে ক্রোধ, ক্রোধান্বিত, বোর্ড মানে হচ্ছে যে একঘেয়েমি। তাহলে আমরা গল্পটা জানি, আমরা এখান থেকে পেয়ে গেলাম ডিউরিং দ্য আফটারনুনস দ্য রাইটার ওয়াজ বোর্ড। কি ছিলেন? সবসময় প্রতি দুপুরবেলায় লেখক একঘেয়েমি বোধ করতেন। তাহলে এটা হবে রাইটার ওয়াজ বোর্ড। তাহলে আমাদের প্রথমের উত্তরটা কি হলো? আঙ্কেলস হাউস, এইটা। ঠিক আছে, পরের এই ব্ল্যাঙ্কটাতে এই ড্যাশে কি বসবে? বোর্ড। 3-এর দাগে দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড। দ্য রাইটার্স মানে লেখকের, অ্যাপোস্ট্রফি এস মানে আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, আবারও বলছি, অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে র বা এর বিভক্তি। এই রাইটারের সঙ্গে, এই শব্দটির সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হবে। দ্য রাইটার্স ফ্রেন্ড মানে লেখকের বন্ধু, এর বিভক্তি যুক্ত করলাম না, লেখকের। দ্য রাইটার্স ফ্রেন্ড লেখকের বন্ধু
প্লেড খেলতো ড্যাশ এভরি আফটারনুন। লেখকের বন্ধু খেলতো ড্যাশ দিয়ে প্রতি দুপুর বেলায়। কি খেলতো? ক্রিকেট অর হকি, ফুটবল অর ক্রিকেট, নাকি ফুটবল অর কাবাডি? তাহলে তোমরা গল্প থেকে নিশ্চয়ই জানো এটা কি হবে, ফুটবল অর ক্রিকেট। আমরা গল্পটা ভালোভাবে পড়েই নিয়েছি আগে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। তাহলে এখানে হবে লেখকের বন্ধুরা ফুটবল অর ক্রিকেট, ফুটবল খেলতো নয়তো ক্রিকেট খেলতো। 4 নম্বর, দ্য রাইটার ফেল্ড দ্যাট, ফেল্ড মানে অনুভব করা, লেখক অনুভব করতেন দ্যাট যে, হি ওয়াজ ভেরি, লেখক অনুভব করতেন যে তিনি ছিলেন খুব কি, ইম্পর্টেন্ট, পাওয়ারফুল, আনইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ না শক্তিশালী, নাকি আনইম্পর্টেন্ট, নাকি গুরুত্বহীন। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, আনইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন, এটা ঠিক বিপরীত। আমরা গল্পে পড়েছি সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট মানে আমরা ওয়ার্ড পড়বেও জানি, ইনসিগনিফিক্যান্ট মানে আনইম্পর্টেন্ট। তাহলে I felt myself to be as insignificant as an ant. আমি নিজেকে একটি পিঁপড়ের মতো তুচ্ছ মানে গুরুত্বহীন, তুচ্ছ মানে কি গুরুত্বহীন মনে করতাম। তাহলে ইনসিগনিফিক্যান্ট থেকে আমরা জেনে নিচ্ছি এটা হবে কি আনইম্পর্টেন্ট, গুরুত্বহীন মানে একটা তুচ্ছ, লেখক নিজেকে তুচ্ছ বা গুরুত্বহীন মনে করতেন। অ্যাক্টিভিটি 2 নিয়ে বলছি, হোয়াট ডু ইউ থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে ভাবা, নিজে নিজে ভাবা, বোঝা, নিজে নিজে যেটা উপলব্ধি করা। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল, মিরাকল মানে আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা বলতে তুমি কি মনে করো, আশ্চর্য ঘটনা বলতে তুমি কি মনে করো। ডিসকাস উইথ ইউর পার্টনার, ডিসকাস মানে আলোচনা করো, ডিসকাস মানে আলোচনা করো, উইথ ইউর পার্টনার তোমার বন্ধুর সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো কি বিষয়ে, আশ্চর্য ঘটনা বলতে তুমি কি বোঝো। আমরা আশ্চর্য ঘটনা বলতে কি বুঝেছি, আমরা বুঝেছি যে মিরাকল, মিরাকল মানে আশ্চর্য ঘটনা বলতে কি বুঝেছি, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, একটি অপ্রত্যাশিত মানে যেটা প্রত্যাশা করিনি, মানে যেটা আশা করিনি, আশা করা হয় না যেটা, সেটাকে বলা হয় অপ্রত্যাশিত। অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, একটি অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনা, অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট। আমরা এগুলো ভালোভাবেই আগের দুটো ভিডিওতে এই সমস্ত মিনিং গুলো নিয়ে, ইংলিশ টু ইংলিশ মিনিং বা ইংলিশ টু বেঙ্গলি মিনিং নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, মিরাক্কেল হলো একটা অপ্রত্যাশিত চমৎকার ঘটনা। আমরা এটার সঙ্গে জুড়ে দিতে পারি কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমরা বলতে পারি মনুষ্য জীবন, মানুষের জীবনে মিরাক্কেল হলো একটি অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনা, যেটা কোনো, যে ঘটনাটি কোনো প্রাকৃতিক নিয়ম মেনে হয় না বা কোনো বৈজ্ঞানিক পদ্ধতি মেনে যে ঘটনাটি ঘটে না। এই অ্যাক্টিভিটি 2 এটা আমি তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি, তোমরা একটু দেখো, পেজ 46।
এবার আমাদের এটা লিখলাম, আমরা কি লিখলাম, এখানে ছিল হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাক্কেল। মিরাক্কেল বলতে তুমি কি মনে করো বা কি চিন্তা করো, মিরাক্কেল বলতে কি বোঝো, ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। তো আমরা এখানে থেকেই নিতে পারি, মিরাক্কেল ইজ অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট অফ হিউম্যান লাইফ। মিরাক্কেল ইজ অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট অফ হিউম্যান লাইফ। মিরাক্কেল হলো একটি অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত মানে যা আশা করা যায় না। মিরাক্কেল হলো একটি অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনা অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনে। তাহলে এইখানে এতটা লিখলেই আমাদের চলবে, মানে এইটাই খুব ছোট্ট সংক্ষিপ্ত আকারে এটা বলা যায়। এইখান থেকে দুটো লাইন 3 নম্বর আর 4 নম্বর এই দুটো যে লাইন আমি করেছি 3 আর 4, এখানে একটু জুড়ে দিয়েছি। যারা একটু ভালো তারা যদি এই দুটো জুড়ে দেয় তাহলে আর একটু ওই যে ডেফিনেশনটা, মানে আমরা যে মিরাক্কেল ব্যাপারে যেটা বুঝেছি সেটা আর একটু ভালো বোঝানো যায় এই দুটো লাইন জুড়ে দিলে। এবার তোমরা পারলে জুড়বে, তোমরা না পারলে না জুড়তে পারো, যাদের ক্ষমতা আছে তারা করতে পারো, আর যারা একটু দুর্বল প্রকৃতি তারা এই দুটো লাইন করলেও যথেষ্ট। তাহলে অতিরিক্ত এই দুটো লাইনে কি লেখা আছে, দ্যাট, যেটা মানে কোনটা, দ্যাট যেটি, অর্থাৎ এই ঘটনাটি, যে ঘটনাটি ইজ অ্যান এক্সপ্লিকেবল, সিলেবল ভাগ করে বললে তোমরা এটা ভালোভাবে বলতে পারবে, ইনএক্সপ্লিকেবল ব্যাখ্যাতীত, যেটাকে ব্যাখ্যা করা যায় না, বাই মানে দ্বারা, ন্যাচারাল অর সায়েন্টিফিক লজ মানে নিয়ম বা সূত্র, এটাকে কি বলতে পারি আমরা, নিয়ম বা সূত্র। বলতে পারি লজ, LAWS, লজ। তাহলে দ্যাট যেটি, অর্থাৎ যে ঘটনাটি, ইজ ইনএক্সপ্লিকেবল, যে ঘটনাটি ব্যাখ্যাতীত, অর্থাৎ যে ঘটনাটিকে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যাতীত মানে ব্যাখ্যা করা যায় না, বাই ন্যাচারাল অর সায়েন্টিফিক লজ, প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মের দ্বারা, যেটা প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেই রকম মানুষের জীবনের ঘটনাগুলি, অপ্রত্যাশিত এবং চমৎকার ঘটনাগুলিকে আমরা মিরাক্কেল বলতে পারি। আমরা আবার ফিরে এলাম আমাদের টেক্সট বুক পেজ নাম্বার 48, আমরা এখন চলে এসেছি 48 পেজে দুটো অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 3 তে আছে রাইট টি অর ট্রি ফর ট্রু, রাইট টি ফর ট্রু, যেটা সত্য তার জন্য, ট্রু মানে সত্য, যেটা সত্য তার জন্য টি লিখতে হবে, রাইট মানে লেখো, টি লেখো, অ্যান্ড এফ, এবং এফ লেখো ফর ফলস, ভুলের জন্য, যেটা ভুল তার জন্য এফ লেখো। স্টেটমেন্টস ইন দ্য গিভিং বক্সেস, তাহলে নিচের দেওয়া যে স্টেটমেন্ট গুলো আছে, অর্থাৎ নিচের যে বক্তব্যগুলি আছে তাদের পাশে যে বক্সগুলি রয়েছে সেই বক্সে সত্য হলে টি লিখবে, অর্থাৎ ট্রু হলে টি লিখবে, যে স্টেটমেন্টটি ফলস তার ক্ষেত্রে এফ লিখবে, ভুল হলে এফ লিখবে। অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, অপু ওয়েন্ট গেছিল টু সি এ ফুটবল ম্যাচ। তোমরা গল্পটা পড়ার সময় যদি ভালো করে গল্প পড়ো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি আগের দুটো ভিডিও এই গল্প নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে অপু কে, অপু হচ্ছে অ্যাকচুয়ালি রাইটার, অপুই হচ্ছে রাইটার, লেখক, কখনো তাকে রাইটার বলা হচ্ছে, কখনো অপু বলা হচ্ছে। অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ, অপু ওয়েন্ট টু সি দেখতে গেছিল এ ফুটবল ম্যাচ, একটা ফুটবল ম্যাচ। অপু কি একটা ফুটবল ম্যাচ দেখতে গেছিল? বুঝতে পারছো না, অপু গেছিল একটা
কাবাডি ম্যাচ দেখতে, তাহলে এটা ফুটবল ম্যাচ হবে না, সেই জন্য এটা হচ্ছে ফলস। এখানে আমরা কি লিখতে পারি, এফ, পেন্সিলে করলাম এফ। এবার দেখো এটা ফার্স্ট স্টেটমেন্ট। এবার হচ্ছে বি, দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার্স, মানে গত বছরে মতিগঞ্জের টিম জয়লাভ করেছিল। হ্যাঁ, গল্পটা তোমরা ভালো করে পড়লে বুঝতেই পারবে এটা, এই স্টেটমেন্টটা ট্রু, ঠিক, সেই জন্য এটাকে আমরা বলবো টি। হ্যাঁ, গত বছর উইনার ছিল। আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখো, লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্ট। লাস্ট ইয়ার্স উইনার্স গত বছরে বিজয়ী দল মতিগঞ্জে, মতিগঞ্জ ছিল গত বছরে বিজয়ী দল। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ওই বি এর দাগে স্টেটমেন্টটা ঠিক আছে, ট্রু। এবার চলে আসছি সি, মেনি পিপল গ্যাদার্ড অ্যাট বুড়ির মঠ টু এনজয় দ্য ম্যাচ। অনেক লোক, গ্যাদার্ড, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল। আমি আস্তে আস্তে বলছি যাতে তোমরা যেটা আননোন ওয়ার্ড মনে হবে সেটা তোমরা তোমাদের নোটবুকে লিখে নেবে। অ্যাট বুড়ির মঠ, মেনি পিপুল গ্যাদার্ড অ্যাট বুড়ির মঠ টু এনজয় দ্য ম্যাচ। অনেক লোকজন জড়ো হয়েছিল বুড়ির মঠে, বুড়ির মাঠে, টু এনজয় দ্য ম্যাচ, ম্যাচটি উপভোগ করার জন্য। উপভোগ বলতে কি, এখানে এনজয়টা বিভিন্ন মিনিং এ বোঝায়। এনজয় মানে উপভোগ করা, উপভোগ করা বলতে খেয়ে কেউ এনজয় করে, কেউ দেখে এনজয় করে। যেটা দেখার জিনিস সেটা দেখে এনজয় করতে হয়, যেটা খাওয়ার জিনিস সেটা খেয়ে এনজয় করতে হয়। যখন খেলে খুব আনন্দ পাই, আমরা কোনো মাঠে খেলছি বন্ধুদের সঙ্গে, তখন এক ধরনের এনজয় হয়। তাহলে এখানে এনজয় বলতে ম্যাচ দেখে এনজয় করছিল। তাহলে অনেকজন লোক, আবার চলে আসছি এখানে, অনেক মানুষজন বুড়ির মঠে জড়ো হয়েছিল ওই খেলাটি, ম্যাচটি এনজয় করার জন্য। হ্যাঁ, অবশ্যই বুড়ির মাঠেই খেলাটা হয়েছিল, আমরা ভালোভাবে টেক্সটটা পড়েছি, বুঝেছি বুড়ির মাঠেই খেলাটা হয়েছিল, সেখানে অনেকজন জড়ো হয়েছিল। আমরা এটা সত্য ঘটনা, ট্রু, ট্রুর জন্য এটা লিখবো টি। এরপরে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। এই দেখো, এই লাইনটা দেখো, দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মঠ, মানে সেখানে অলরেডি আগে থেকেই একটা বিশাল ভিড় জমেছিল বুড়ির মঠে। এইখান থেকে আমরা বুঝতে পেরেছি যে সি এর দাগে স্টেটমেন্টটি ট্রু। এবার চলে আসছি নাসির, ডি এর দাগ, নাসির পুল্ড, পুল্ড মানে টানা, নাসির পুল্ড অপু, নাসির অপুকে টেনেছিল টু দ্য প্লেগ্রাউন্ড, টু দ্য প্লেগ্রাউন্ড, নাসির অপুকে টেনেছিল টু দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে। এটা কি ঠিক? আমরা একটু আগের গল্পটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে। নাসির মাদার্স ইজ ইল, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, হি হ্যাজ নট কাম, সে আসতে পারবে না। তাহলে নাসির মাঠেই আসতে পারেনি, তাহলে নাসিরের মা যেহেতু অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, তাই নাসির মাঠে আসতে পারেনি, হ্যাজ নট কাম, মাঠে আসেনি। তাহলে নাসির যখন মাঠে আসেনি, তাহলে নাসির নিশ্চয়ই অপুকে টেনে নিয়ে গ্রাউন্ডে নিয়ে যায়নি। এখানে বলেছে নাসির অপুকে টেনেছিল, তাহলে স্টেটমেন্টটা ফলস, নাসির মাঠে ছিলই না। ফলসের জন্য আমরা কি লিখলাম, এফ, হয়ে গেল। তাহলে এফ টি টি এফ। নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়া যাক। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ম্যাচ করবে মানে মেলাবে, ম্যাচ মানে এখানে মেলাবে কলাম এ উইথ কলাম বি, কলাম এ এবং কলাম বি কে আমাদের মেলাতে হবে। টু মেক মিনিংফুল সেন্টেন্স, যাতে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করা যায়। কলাম এ তে কিছু বাক্য বা বাক্যাংশ আছে, এখানেও বি তে কিছু বাক্য বা বাক্যের কিছু অংশ আছে। আমরা এর সঙ্গে বি এমন ভাবে মেলাবো যেন একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়, যেন একটা সম্পূর্ণ অর্থপূর্ণ বাক্য তৈরি হয়, যে বাক্যটা আমরা অবশ্যই স্টোরি থেকে জেনেছি। তো
সেই জন্য অবশ্যই এই সমস্ত অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 4 যাই করি না কেন, অ্যাক্টিভিটিগুলো করতে গেলে আমাদেরকে স্টোরিটা ভালো করে পড়তে হবে। এই জন্য আমি দুটো ভিডিও একটু লেন্দি করেছি ওই স্টোরি রিডিং নিয়ে, ঠিক আছে? সেই ভিডিওগুলো আগে দেওয়া হয়েছে। অপু, এইটা দেখো, অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মঠ। অপু এবং তার খুড়তুতো বা কাকাতো ভাই মাস্ট গো টু বুড়ির মঠ। অপু এবং তার কাকাতো ভাই অবশ্যই বুড়ির মাঠে যাবে। কোনটা হবে? বিকজ হিজ মাদার ইজ ইল, কারণ তার মা অসুস্থ। ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। বাই 4 o'clock, 4টের সময়। অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, খেলাতে। অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, নোট করে রাখতে পারো। অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, খেলাতে তার ভূমিকা সম্পর্কে, খেলাতে তার ভূমিকা সম্পর্কে। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি পড়লাম? অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মঠ। অপু এবং তার কাকাতো ভাই অবশ্যই বুড়ির মঠে যাবে। কখন? বাই 4 o'clock, 4টের সময়। আমরা এটা সো হারি উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock. মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, আমার কাকাতো ভাই আমার কাছে এলো এবং আমাকে বলল। কি বললো? এইখান থেকে পুরো এইটা একটা সংলাপ, ইনভার্টেড কমার মধ্যে আছে, এইটা হচ্ছে ইনভার্টেড কমা। এইখান থেকে এই সংলাপটা কে বলেছে? কাকাতো ভাই। কাকে বলেছে? মি, আমাকে। আমাকে মানে আমি, মানে রাইটার। আর রাইটারের নামটা কি? অপু। তাহলে অপুকে কাকাতো ভাই বলেছিল যে 4টের সময় মাঠে পৌঁছতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বাই 4 o'clock। তাহলে আমরা এটাকে এর সঙ্গে মেলাতে পারি। এবার বি, অপু ওয়াজ এংসাস, অপু ছিল উদ্বিগ্ন। উদ্বিগ্ন, অপু ওয়াজ এংসাস। অপু কেন উদ্বিগ্ন ছিল? এখানে দেখে নাও, তোমাদের দেখেই করে নিচ্ছি। যদি এই গল্পটা আমরা ভালো জেনে থাকি তাহলে কি করে আমরা ওই উত্তরগুলো দিতে পারবো। দেখো, বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ এংসাস। আই মানে কে? আই মানে তো আমি তা কে? আমি হচ্ছে রাইটার, লেখক। নাম কি? অপু। তাহলে অপু ওয়াজ এংসাস, অপু উদ্বিগ্ন ছিল। কেন? এই যে এই সংলাপটা বলছিল, এই ডায়লগটা অপু বলছিল বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, তাহলে কিন্তু সেখানে আমার ভূমিকাটা কি হবে, এই বিষয়ে অপু উদ্বিগ্ন ছিল। অপু was anxious about his role in the match. Nasir has not come. আমি একটু আগে দেখেছি নাসির has not come. নাসির আসেনি। কেন আসেনি? আমরা আগেই এক্ষুনি ট্রু ফলস যখন করছিলাম দেখিয়েছি। নাসির মাদার ইজ ইল, হি হ্যাজ নট কাম। আমরা এটা আগেই বলেছি, কারণ তার মা অসুস্থ ছিল তাই নাসির আসেনি। নাসির হ্যাজ নট কাম বিকজ হিজ মাদার ইজ ইল। এবার ডি, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা হচ্ছে একটি সম্মানের বিষয়। প্রেস্টিজ মানে সম্মান বা আত্মমর্যাদা, এটা একটা সম্মানের বিষয়। ইট ইজ আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য। এটা বাকি আছে আর এটা বাকি আছে, এটা বুঝতেই পারছি। তাছাড়াও মিনিংটা দেখো, আমাদের গ্রামের জন্য এটা হলো একটি সম্মানের বিষয়, আমরা এখান থেকে জেনেছি। এই দেখো শেষেই আছে ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। তাহলে আমরা বুঝতে পারছি যে গল্প আমাদেরকে ভালোভাবে স্টোরি রিডিংটা পড়তে হবে। স্টোরি রিডিং পড়ার জন্য আমার ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। আমি আস্তে আস্তে এবং ঘষে ঘষে বিষয়গুলোকে বুঝিয়েছি, আশা করি তোমাদের মাথায় ঢুকবে। এবার চলে আসছি আমি অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এ বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। এই রেড লাইনটা পড়ার
পড়তে শিখবে, এগুলোকে অনেকে অবহেলা করো, এগুলো অবহেলা করবে না, তাহলে পরীক্ষার সময় নিজের প্রশ্নটাও নিজে করতে পারবে না। অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, মানে সাজাও। এই যে ফলোইং সেন্টেন্স মানে নিচের যে এই বাক্যগুলো আছে না সেন্টেন্স, এই সেন্টেন্স গুলোকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে সাজাও, অ্যারেঞ্জ মানে সাজানো। ইন কারেক্ট অর্ডার মানে সঠিক নিয়মে, সঠিক ক্রমে, সঠিক ক্রমে, কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে এই নিচের সেন্টেন্স গুলোকে সাজাও। পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস প্রোভাইডেড, এই যে প্রোভাইডেড বক্সেস গুলো কোনগুলো, এই যে এইগুলো কি বলা, দ্য বক্সেস প্রোভাইডেড মানে যে বাক্সগুলি দেওয়া আছে, পুট দ্য নাম্বার তার ভেতরেই নাম্বারগুলো দিতে হবে। নাম্বারটা কেমন হবে, কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে নাম্বার দিতে হবে। তাহলে এই ঘটনাগুলি আমরা পড়ে নিই, সেন্টেন্সগুলোকে আগে পড়তে হবে, মানে বুঝতে হবে, তারপর আমরা সঠিকভাবে সেটাকে সাজাতে পারবো। আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম। দে কট মি ইজিলি, তারা আমাকে সহজেই ধরে ফেলেছিল। ক্যাচ থেকে কট, ক্যাচ মানে ধরা, কট মানে পাস্ট টেন্সে, কট ধরে ফেলেছিল। আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমার একটি যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা হয়েছিল। 4 আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের অংশে, অফ দ্য গ্রাউন্ড অর্থাৎ মাঠের, খেলার মাঠের তাদের অংশে, আই মুভড আমি এগিয়ে গেলাম। আই মুভড মানে আমি, মুভড মানে নড়াচড়া করা বা এগিয়ে যাওয়া বা চলা বা সরানো, আমি খেলার মাঠে তাদের অংশে এগিয়ে গেলাম। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় বোধ করছিলাম। নিচের অর্থাৎ ফলোইং সেন্টেন্স গুলো যেগুলো ছিল আমরা সব এগুলো মোটামুটি বাংলা জানি, যেহেতু আমাদের ধরে নিয়েছি আমাদের এই গল্পটা ভালোভাবেই পড়া আছে এবং তোমরাও ভালোভাবে আশা করি পড়েছো। আর এখনই আমি বাংলাগুলো বলে দিলাম, তাই এগুলো বাংলা তোমরা সব জানো। এখন হচ্ছে কোন ঘটনাটি আগে ঘটেছিল, কোন ঘটনাটি আগে ঘটেছিল। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি গ্রাউন্ডে, দেয়ার পার্ট তাদের অংশে, মুভড ঢুকে গেলাম মানে তাদের অংশে এগিয়ে গেলাম। প্রথম আমি কাবাডি কাবাডি বলতে বলতে তাদের মাঠে, তাদের অংশে ঢুকে গেলাম, তাদের পার্টে। যখন আমি তাদের পার্টে ঢুকলাম তখন তারা কি করলো, দে কট মি ইজিলি, তারা আমাকে খুব সহজেই ধরে ফেললো। এটা হচ্ছে নাম্বার 2, তারা আমাকে ধরে ফেললো এবং গাদা হয়ে আমার উপর, গাদা হয়ে জড়ো হয়ে পড়লো, স্তূপাকারে আমার উপরে সবাই জড়ো হলো। এটা গল্প পড়লেই তোমরা ভালো করে বুঝতে পারবে, গল্পতে আছে। তাহলে ওটা প্রথম ধরে ফেলে এবং সবাই যখন স্তূপাকারে আমার উপরে জড়ো হয়ে পড়লো তখন আমি অসহায় বোধ করছিলাম। আই ফেল্ট হেল্পলেস, আই ফেল্ট হেল্পলেস আমি অসহায় বোধ করলাম। এটা হচ্ছে নাম্বার 3, অসহায় বোধ করছিলাম। এমন সময় আমাকে একটা পিঁপড়ে কামড়ালো, ভীষণ যন্ত্রণাদায়ক কামড়। আই এক্সপিরিয়েন্সড এ পেইনফুল বাইট, আমি একটি যন্ত্রণাদায়ক কামড়, একটি যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা আমার হলো, একটি যন্ত্রণাদায়ক কামড়ের অভিজ্ঞতা আমার হলো। তাহলে এইটা হলো নাম্বার 4। যখনই যন্ত্রণাদায়ক কামড়টা আমি পেলাম তখন আই গেভ এ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিয়েছিলাম, আমি একটা ঝাঁকুনি দিলাম। এটা নাম্বার 5। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, এটা অ্যাক্টিভিটি 5 শেষ। আমরা পৌঁছলাম অ্যাক্টিভিটি 6 এ। এখানে লেখা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আনসার মানে উত্তর দাও নিচের প্রশ্নগুলির, নিচের যে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তো এগুলো সবই জিজ্ঞাসা চিহ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন মার্ক। তো এই কোশ্চেন মার্ক থাকে কোনগুলো, যে সমস্ত সেন্টেন্স গুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যার বাংলা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। তো এইগুলো এক একটা প্রশ্নসূচক বাক্য। এই প্রশ্নসূচক বাক্যগুলোর মানে বুঝতে হবে আগে। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটার মানে বুঝলে তবে গিয়ে আমরা প্রশ্নটা ভালো করে বুঝতে পারবো, তখনই আমরা উত্তরটা খুব ইজিলি লিখতে পারবো। তাহলে আমাদের ইজি ভাবে আমাদের ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে এই হাউ, হোয়াই, হোয়েন, হু এইগুলো কি, এইগুলোর মানে কি, এগুলো আমাদের বুঝতে হবে। এইগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড সম্পর্কে চতুর্থ শ্রেণীতে আমি বিস্তারিত না বললেও যতটুকু তোমাদেরকে জানানো দরকার ততটুকু আমি অবশ্যই জানাবো। এর জন্য তোমরা নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবে। আমি এর পরের ভিডিওতে হাউ, হোয়াই, হোয়েন, হু অর্থাৎ এই WH ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব।
তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওগুলো যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ভিডিওগুলো ফলো করতে পারো। নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে স্টোরি রিডিংয়ের ভিডিও দুটি দেখে নিতে পারো। আর আমার এই ভিডিও অর্থাৎ পড়ানোর প্রসিডিওর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। ধন্যবাদ আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।